Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope you all are well by the grace of Almighty Allah, dear viewers, fellow teachers, and also my sweet and cute beloved learners. I came back to you with new lessons and the second episode of practice on tense. অর্থাৎ টেন্সের যে প্রয়োগ, টেন্সের উপরে যে আমাদের অনুশীলন, সেই অনুশীলনটার আজকে দ্বিতীয় পর্বে আমরাও হাজির হয়েছি। আমরা বলেছিলাম যে তিনটি যে টেন্স রয়েছে তার প্রত্যেকটি টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে, তার প্রত্যেকটা অংশকে নিয়ে, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটা টেন্সের যে তফাৎ সেটা দেখানোর জন্য আমি চারটা পর্বে বিভক্ত করেছি আমাদের এই ক্লাসটাকে। এবং তার প্রথম পর্ব আমরা গত ক্লাসে নিয়েছি, তোমরা অবশ্যই দেখেছো। আমি সেকেন্ড এপিসোডে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে। সেখানে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। I've already written some sentences on the board here, you are watching also. Actually, there are only present continuous and past continuous tense because the accommodation of the board is limited, so I have to write down the future continuous tense after completing these parts here. I won't be late, and I would like to start now. I would like to start at once my today's class. ফলো করো যে আমরা এখানে যে দুইটা, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং আরেকটা পাস্ট কন্টিনিউয়াস, দুইটা টেন্স এখানে লিখেছি। তার মধ্যে এখানে একটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এখানে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। আমি এই সেন্টেন্সের বাইরেও তোমাদের আরও কিছু শর্টকাট ওয়েজ দেবো, যেটার থেকে এই কন্টিনিউয়াস টেন্স তোমরা শিখতে পারবে। সেটা আমি এরপরেই তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি এইটাতে চলে যাই। দেখো এখানে আমি লিখেছি ফার্স্ট সেন্টেন্সটা, খেয়াল করো যে আই এম টেকিং ইংলিশ ক্লাস নাও। অবশ্যই ঠিক, আমি তোমাদেরকে এখন ইংরেজি ক্লাসটা নিচ্ছি এবং অবশ্যই এই মুহূর্তের আগ মুহূর্ত পর্যন্ত আগেই আমি ক্লাসটা শুরু করেছি। তার মানে যে কাজটা হয়তো আগে শুরু হয়েছে এবং এই কাজটা এখনও চলমান রয়েছে বা কখন শেষ হবে এমন নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকবে না। সেরকম একটা সেন্টেন্স অর্থ যদি প্রকাশ করে তাহলে ওই সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং তার স্ট্রাকচার হয়ে যাবে সাবজেক্টের পরে আমি যার দিয়া পার্সনের নাম্বার অনুযায়ী, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে এবং অবশ্যই সেটা ভার্বের বেস ফর্মের সাথে। তো আই এম টেকিং ইংলিশ ক্লাস নাও, এই কাজটা আগে শুরু হয়েছে এবং এখনও আমি নিচ্ছি, চলমান রয়েছে। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, সো এটা কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখো আরও চেনার উপায় যেটা রয়েছে সেটা এখানে এই দেখো, এই একটা আম টেকিং অ্যান্ড নাও ইজ দ্য মেইন অ্যাডভার্ব অফ টাইম। এখন এই যে এখন আমি এটা শেখাচ্ছি, তাহলে এখন যদি থাকে বা রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এরকম যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছো। আমি সেকেন্ড যে সেন্টেন্সটা দিয়েছি সেই সেন্টেন্সটাই দেখো, আমি লিখেছি দ্য টেম্পারেচার অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং অর আপগ্রেডিং, অথবা হতে পারে ইজ গেটিং হট। তোমরা যেভাবে লিখতে পারো, এটা সমস্যা নেই। দ্য টেম্পারেচার অফ বাংলাদেশ অর অফ আওয়ার কান্ট্রি ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দিন দিন আমাদের দেশের তাপমাত্রা বেড়েই চলেছে। অর্থাৎ আমি যদি আরও বলি দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং ডে বাই ডে, জলবায়ু দিনের পর দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আগের যে বিষয়টা, তুমি আরও একটা বিষয় আমি তোমাদেরকে এটা বলি যে এই জিনিসটা যেটা আমরা বলছি সেটা কিন্তু রানিং সিচুয়েশন, অর্থাৎ যেটা আমি আগেই বললাম যে এই সিচুয়েশনটার নাম হচ্ছে রানিং, শুরু হয়েছে এবং চলমান রয়েছে। আর এইটা হচ্ছে যে এখানে এই কাজটা দেখো দিন দিন ইনক্রিজিং, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ যা স্থির থাকে না, যেটা পরিবর্তনশীল। তো পরিবর্তনশীল আমি বুঝতেই পারছি যে চেঞ্জেবল। তার মানে আমি এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ ডে বাই ডে, দেখো এখানেও আরেকটা ফ্রেজ রয়েছে, ডে বাই ডে টাইম ইন্ডিকেটর হেয়ার, ডে বাই ডে, দিন দিন, ডে আফটার ডে হতে পারে,
হ্যাঁ, ডে টু ডে হতে পারে। তো এরকম এটা দিন দিন পরিবর্তন হচ্ছে। তুমি হয়তো দিতে পারো দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ ইনক্রিজিং। বুঝতে পারছো, জনসংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতি মুহূর্তেই দেখা যাচ্ছে এটা অপরিবর্তনশীল এবং কোন সময় স্থির থাকছে না। জনসংখ্যা যে সংখ্যাটা সেটা এক থাকছে না, তার মানে এটা চেঞ্জেবল, তাই না? আবার আমরা যদি বলি যে ইউজুয়ালি যদি আমি এইভাবে বলি যে দ্য হ্যাবিচুয়াল অ্যাটিটিউড অফ হিউম্যান বিং ইজ চেঞ্জিং, ইজ চেঞ্জেবল, তার মানে ইজ চেঞ্জিং ডে বাই ডে। দিন দিন মানুষের যে আচরণিক বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তার মানে ক্যারেক্টারিস্টিক্স, চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু পরিবর্তনশীল। তো আমরা এখানে সেটাই ফলো করলাম যে এটাকে আমরা বলছি চেঞ্জেবল। তাহলে আমি যদি নাম লিখে দিই, এটাকে আমরা বলছি রানিং সিচুয়েশন। খেয়াল করো, রানিং সিচুয়েশন। আর এইটাকে আমরা বলছি চেঞ্জেবল। এটাকে আমরা কি বলছি? চেঞ্জেবল সিচুয়েশন। যেটা সিচুয়েশন, আমি আর এত লিখলাম না এখানে, দেখো সিচুয়েশন চেঞ্জেবল, পরিবর্তনশীল। তাহলে আমি এর পরে যেটা লিখেছি দেখো, উই আর গোয়িং টু কুষ্টিয়া। আমরা কি কুষ্টিয়া গেছি? না, আমি এখানে বলছি উই আর গোয়িং টু কুষ্টিয়া টুমরো। আমি আগামীকাল কুষ্টিয়ায় যাচ্ছি, যাইনি কিন্তু, তবে অন দি ওয়ে, যাওয়ার পথে, আগামীকাল যাব। অর্থাৎ নেয়ার ফিউচার আমরা এটাকে যদি বলি, এরকম হতে পারে যে আমরা এটাকে বলছি নেয়ার সার্টেন ফিউচার। তিনটা জিনিস এখানে খেয়াল করতে হবে, সেটা আমি লিখে নিই। দেখো, আরও একটা শব্দ আমরা দেখছি টুমরো। তোমরা যদি মনে করো যে স্যার, তাহলে আমি এখানে যদি বলতাম যে উই উইল গো টু কুষ্টিয়া টুমরো, তাহলে হবে না? অবশ্যই হবে। আমি বলছি যে যেটা নেয়ার সার্টেন ফিউচার থাকবে, অর্থাৎ নিকট, সার্টেন মানে নিশ্চিত। তুমি নিশ্চিত করে যদি বলতে পারো যে আমি আগামীকাল কুষ্টিয়া যাব, ঢাকা যাব, চিটাগং যাব, রাজশাহী যাব, অর্থাৎ নিশ্চিত করে যদি আগামী অল্পতি সন্নিকটে যদি যাওয়ার প্রবৃত্তি তোমার মধ্যে থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহার করতে পারো। তবে কেউ যদি এটাকে উই উইল গো টু ঢাকা, গো টু কুষ্টিয়া টুমরো দেয়, তাও হবে। তাহলে আমি এখানে এইটাকে আমরা এই সেন্টেন্সটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলছি যে নেয়ার সার্টেন ফিউচার। তো নেয়ার সার্টেন ফিউচার, নেয়ার মানে আমরা জানি নিকট, সার্টেন হচ্ছে নিশ্চিত, ফিউচার ভবিষ্যৎ। অর্থাৎ নিকট ভবিষ্যতে নিশ্চিত যদি কোনো কাজ করা বোঝায় যে একটা কাজ সম্পন্ন হবে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দেখলাম যে তিনটা সিচুয়েশন। একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে যে অতীতে শুরু হয়েছে, এখনো চলমান রয়েছে, কখন শেষ হবে সেটা জানা যায় না। রানিং সিচুয়েশন যেটা, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি পড়াচ্ছি, যেমন তোমরা হয়তো খেলা করছো, খেলাটা শুরু করেছো আগে, তোমরা হয়তো লেখাপড়া করছো, তাই না? কৃষকেরা মাঠে চাষ করছেন, এরকম জেলেরা মাছ ধরছেন, তার মানে এই কাজটা শুরু হয়েছে এবং চলমান রয়েছে, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আরেকটা বলেছি চেঞ্জেবল, যেটা ক্রমশই চেঞ্জ হয়, মানে অপরিবর্তনীয় থাকে না, পরিবর্তনশীল থাকে, চেঞ্জেবল। সেই জন্য আমরা এটাকে বলছি চেঞ্জেবল সিচুয়েশন। এবং লাস্টে যেটা বললাম নেয়ার সার্টেন ফিউচার, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি করতে পারবে। তবে আমি এখন তোমাদেরকে কিছু একেবারে শর্টকাট ওয়েজ দেখাবো, যেগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি একটু তোমাদের জাস্ট উদাহরণ হিসেবে দিই, আর কিছু হয়তো লিখে দেখাই দুই চারটা, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি এখানে নাও থাকতো সেন্টেন্সের যে কোনো জায়গা, at the very beginning of a sentence or middle of a sentence or at the end of a sentence, সেন্টেন্সের শুরুতে, মাঝে অথবা শেষে যে কোনো জায়গায় নাও যদি থাকে, আবার যদি মনে হয় রাইট নাও, যদি এমনটা থাকে তাহলেও কিন্তু একই অবস্থা। আবার যদি মনে করো যে সেন্টেন্সটা রয়েছে অ্যাট দিস মোমেন্ট, মানে এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট অর্থ হচ্ছে এই মুহূর্তে। আবার যদি এরকম হয় যে অ্যাট
আমি এরকম যদি দিই অ্যাট প্রেজেন্ট, তোমার ফ্রেজ এটা জানো, অ্যাট প্রেজেন্ট বর্তমানে। আবার কি হতে পারে, অ্যাট দ্য ভেরি মোমেন্ট, যদি এরকম হয় অ্যাট দ্য ভেরি মোমেন্ট, অ্যাট দ্য ভেরি মোমেন্ট, এগুলো থাকলেও কিন্তু তাই হবে। আবার যদি আমি বলতাম যে ডে বাই ডে, আমি এত লিখলাম না এখানে, ডে বাই ডে, ডে টু ডে, ডে আফটার ডে, যদি এরকম থাকে, গ্র্যাজুয়ালি, হ্যাঁ গ্র্যাজুয়ালি এটা থাকতে পারে, এটা আমি লিখে দিই গ্র্যাজুয়ালি। আবার যদি সুন থাকে, সুন থাকলে আমরা জানি যে সেটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, যেমন সুন বা ইন দ্য লং রান থাকলে পরে ফিউচার টেন্স হয়। তবে এখানে সুনটা হবে একেবারে নিকট, নিকট ভবিষ্যৎ যেটা আমি বলছিলাম। যেমন আমি যদি বলি দ্য বয় ইজ গোয়িং টু গেট ম্যারিড, ছেলেটা বিয়ে করতে যাচ্ছে, তার মানে বিয়ে হয় নাই কিন্তু যাচ্ছে, এই যে এখনো বিয়ে হয় নাই তবে যাচ্ছে, এরকম। আবার যদি আমি বলি যাই এরকম বলি যে দ্য বয় ইজ গোয়িং টু পাস দিস ইয়ার, এই বছরে সে পাস করতে যাচ্ছে, তার মানে পরীক্ষা দিয়েছে, হয়তো পাস করবে, এরকম প্রত্যাশা থেকে এই ভাবনাটা প্রকাশ করছে। তাহলে এরকম ক্ষেত্রে সুন যদি হয়, সেক্ষেত্রে আমি সুন দিস ইয়ার না বলে সুন বলতে পারি, দিস ইয়ার বলতে পারি। এখানে যদি নিয়ার সার্টেন ফিউচার যদি প্রকাশ করো, তাহলে সেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তবে এখানে অবশ্যই তোমাদেরকে আরেকটা বিষয় খুব মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে কিছু কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো যে ভার্বগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হবে না। এখন প্রশ্ন করতে পারো স্যার আইএনজি যুক্ত ভার্ব হবে না? আইএনজি যুক্ত হতে পারে, সেটা জিরান্ড হিসেবে চলে যাবে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে, যেটা কন্টিনিউয়াস হিসেবে আইএনজি যোগ হবে না। যেমন ধরে নিই, আমরা যদি এ দিয়ে কল্পনা করি কী কী ভার্ব হতে পারে, আমরা এ দিয়ে বলতে পারি অ্যাপিয়ার হতে পারে, এগ্রি হতে পারে। যেমন বিতে বিলিভ হতে পারে, বিলং হতে পারে, বিশ্বাস করা, আই এম বিলিভিং হবে না, আই বিলিভ। আই অ্যাপিয়ার, নট আই এম অ্যাপিয়ারিং, এটা হবে না কিন্তু। আবার যদি এগ্রি, আই এম এগ্রিং উইথ ইউ, এটা হবে না, আই এগ্রি উইথ ইউ। এগ্রিড হতে পারে বাট কন্টিনিউয়াস হবে না। এরকম আরও অনেক হতে পারে, যেমন সি দিয়ে যদি আমি বলি কনসিডার, নট কনসিডারিং, আই এম কনসিডারিং, এটা হবে না, তবে জিরান্ড আকারে হতে পারে। আবার যদি এরকম হয় ডিজায়ার, আই এম ডিজায়ারিং বা ইউ আর ডিজায়ারিং, হি ইজ ডিজায়ারিং, এই সব শব্দটা ব্যবহার করা যাবে না। যেমন এফ দিয়ে যদি আমি বলি আক্ষরিক অর্থে, তাহলে ফরগেট যদি বলি, তাহলে ফরগেট হবে না, তাই না? বা ফিল, আই অ্যাম ফিলিং, ইউ আর ফিলিং, দে আর ফিলিং, উই আর ফিলিং, হি ইজ ফিলিং, হবে না। তাহলে এইরকম আমরা বলতে পারি। তাহলে যেমন আমি যদি বলি এইস দিয়ে হেয়ার, হ্যাভ, হেট, আই এম হেটিং ইউ, এটা হবে না, আই হেট ইউ, আই হেট ইউ, এটা কিন্তু বলতে হবে। আবার আমি এরকম আরও অনেক বলতে পারি, যেমন ধরো নোটিস, এটা হবে না আইএনজি ফর্ম, আইএনজি ফর্ম মানে কন্টিনিউয়াস হবে না। নিড, আইএনজি হবে না কন্টিনিউয়াসে। তারপরে ও দিয়ে যদি আমি বলি ওন, যেটা ওন মানে নিজের, এই ওন এই ভার্বের সাথে আইএনজি যোগ হবে না কন্টিনিউয়াস হিসেবে। যেমন পিতে যদি তুমি বলো যে পিতে কি হবে স্যার, পোজেজ, অধিকারে থাকা, মালিকানা বোঝাইছে, ওনারশিপ, যদি এরকম থাকে তাহলে সেই ক্ষেত্রেও পোজেজিং হবে না। রিকগনাইজ, এটাও রিকগনাইজিং হবে না, বা রিমেম্বারিং হবে না। তাহলে এগুলো বুঝতেই পারছো। যেমন এজ দিয়ে যদি আমি বলি সিম, সিমিং হবে না। তারপরে তোমার আমি যদি বলি এরকম যে স্মেল, গন্ধ, যেটা গন্ধ, ব্যাড স্মেল বা গুড স্মেল, এটাও হবে না। সাউন্ড হবে না, সিম হবে না, সি ভার্বের সাথে আইএনজি হবে না। আইএনজি হবে কিন্তু ওই যে বললাম জিরান্ড আকারে হতে পারে, কিন্তু কন্টিনিউয়াস আকারে কখনোই এই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ হবে না। তো যেমন ধরো আমি যদি এভাবে বলি যে তোমার সিং, আই এম সিইং এ বার্ড, হবে না, আমি একটি পাখি দেখছি, আই এম সিইং এ বার্ড, হবে না, তাহলে কি হবে, আই সি আ বার্ড। যদি এরকম বলা যায় সিইং দ্য বার্ড, মাই ফাদার ওয়েন্ট অ্যাওয়ে, আর ওয়েন্ট টু দ্য মার্কেট, ওয়েন্ট টু দ্য শপ, পাখিটা দেখে আমার বাবা দোকানে গেলেন, বাজারে গেলেন, গোয়িং টু বাজার, এটা হতে পারতো, তাই না? আবার যদি আমি এইভাবে বলি যে আন্ডারস্ট্যান্ড, এটা ওই একই কেস। তাহলে উইশ, এটাও একই অবস্থা। উইন, অর্থাৎ আমি যে ভার্বগুলো বলতে চাইছি, যেমন মাইন্ড,
মিন, মিন মানে বোঝানো, যেটা প্রকাশ করা, মাইন্ড মনে করা, এই ভার্বগুলোর সাথে কোনো অবস্থাতে আইএনজি হবে না। আর তোমাদের সবচেয়ে প্রিয় একটা ভার্ব লাভ এবং লাইক, এই দুইটা ভার্বের সাথেও কিন্তু আইএনজি যোগ হবে না কন্টিনিউয়াস আকারে। তাহলে আমরা বুঝতেই পারছি। তাহলে আমরা যে ভার্বগুলো বললাম তোমরা একটু খেয়াল রাখবে। আসলে সময়েরও স্বল্পতা রয়েছে, যে কারণেই তোমার পুরোটা লিখে দেওয়া সম্ভব হয় না। তো আমি বলে দিলাম এই ভার্বগুলো একটু খেয়াল রাখবে। আর আমি আরেকটা ভার্ব বলে দিই তোমাদের, ইমাজিন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভার্ব। ইমাজিনটাও কিন্তু আইএনজি আকারে বসবে না, টেক বসবে না, থিঙ্ক বসবে না, ট্রাস্ট যেটা বিশ্বাস করা, ট্রাস্ট বসবে না। এই ভার্বগুলো কন্টিনিউয়াস আকারে ব্যবহৃত হবে না। ওকে বন্ধুরা, আমি আশা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের একটা যে ধারণা সেটা পুরোপুরি দিতে পেরেছি। আর বাকিটা তোমরা অবশ্যই বাসায় একদম প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পারবে। এবারে আমি যেটা দেখাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স হেয়ার। Some sentences are writings here on the board you are watching. The first sentence is here, I was teaching you English. দেখো এইটা দ্বারা কি বোঝাচ্ছে? আবার আছে, it was raining all day long. They were playing all the evening. সারা বিকেল ধরে তারা খেলছে, সারা বিকেল ধরে খেলছিল। তার মানে যে কাজটা অতীতের কোনো একটা সময়ে শুরু হয়ে অতীতেরই কোনো এক সময় পর্যন্ত চলছিল প্রকাশ করে, কখন শেষ হয়েছে সেটা আমরা জানি না। কাজটা শুরু হয়েছিল অতীতে, শেষ হয়েছিল অতীতে, বাট কখন এটা শেষ হয়েছিল সেটা আমরা কেউ জানি না, সেটা এখানে অপ্রকাশিত। এইরকম যদি কোনো অর্থ প্রকাশ করে, যেমন জেলেরা মাছ ধরিতেছিল, কয়টায় শুরু করেছিল, কখন শেষ হবে, কতক্ষণ পর্যন্ত ধরিতেছিল, এরকম কিছু কিন্তু বলা হয়নি। তাহলে সেই ক্ষেত্রে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে শুরু হয়ে অতীতেরই একটা সময় পর্যন্ত চলছিল, কিন্তু কখন শেষ হয়েছিল এটা অপ্রকাশ্য, সেরকম। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, এবং ওয়াজ বা ওয়ার নাম্বারের পার্সনের নাম্বার অনুযায়ী তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এবং অবশ্যই ভার্বের বেস ফর্মের সাথে। ইট ওয়াজ রেইনিং, এটাও তো বললাম। এখানে বলতে পারতে দে ওয়ার প্লেইং, হ্যাঁ, উই ওয়ার প্লেইং, উই ওয়ার রানিং টুগেদার, আমরা একসাথে হাঁটছিলাম। কয়টার থেকে কয়টা তার নির্দিষ্ট নাই। এবারে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোয়েন যে অ্যাডভার্ব অফ টাইম রয়েছে এবং এটা কনজাংশন রয়েছে, এক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। তবে কখন? এখানে দেখো দুইটা কাজ সম্পন্ন হয়, অপেক্ষাকৃত একটা কাজ আগে শেষ হয়ে যাবে বোঝাবে, অতীতেই শেষ হয়ে গিয়েছিল এমনটা বোঝায়। আর আরেকটা কাজ এই কাজটা শেষ হওয়ার পরেও চলছিল প্রকাশ করে। যেমন এখানে দেখো, হোয়েন আই কেম হেয়ার, যখন আমি এখানে আসলাম, ইউ আর প্লেইং, তোমরা খেলা করছিলে, তখন কিন্তু পড়ছিলে না। ইউ আর প্লেইং, অথবা ইউ আর মেকিং নয়েজ ইন দ্য রুম, তোমরা ঘরে কোলাহল করছিলে, গোলমাল করছিলে। তো এরকম হতে পারে। তাহলে আমরা এখানে এই যে হোয়েন আই কেম হেয়ার, হোয়েন আই কেম হেয়ার, যখন আমি এখানে এসেছিলাম তখন কি হয়েছিল? তখন যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই তুমি খেলা করছিলে বা তোমরা খেলা করছিলে। তার মানে দেখো, আমার আশা কাজটা শেষ, আমার আশা কাজটা শেষ হয়ে গেছে অতীতেই, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনাইট আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আর এখানে এই আসার পরেও এই কাজটা চলছিল, খেলা কাজটা চলছিল, সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পারছো। এই সেন্টেন্সটা উল্টা করেও লেখা যেত। কিভাবে? যদি বলতে ইউ আর প্লেইং ফুটবল আর ক্রিকেট, অথবা ইউ আর প্লেইং হোয়েন আই কেম হেয়ার, তোমরা খেলা করছিলে যখন আমি এখানে এলাম। এখানে যখন আমি এসেছিলাম তখন তোমরা খেলা করছিলে, খেলছিলে, এটা হতে পারে হোয়াইল। এবারে আমরা যেটা দেখব সেটা হোয়াইলের ব্যবহারটা কি। হোয়াইল থাকলেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তবে অবশ্যই মনে রাখবে হোয়াইলের পরে, এই যে এখানে হোয়াইল শব্দটা রয়েছে, এই হোয়াইলের পরে একটা সাবজেক্ট থাকতে হবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলেই কিন্তু এই জায়গা কন্টিনিউয়াস হবে। আর যদি তা না থাকে, হোয়াইলের পরে শুধু ভার্ব থাকে, তাহলে শুধু ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি এখানে বলি মাই মাদার ওয়াজ টেলিং স্টোরি, আমার মা গল্প বলছিলেন, কখন?
while we are watching টিভি, যখন আমরা টিভি দেখছিলাম, তার মানে কি একসাথে দুইটা কাজ চলছিল, আমাদের টিভি দেখা কাজ চলছিল এবং মায়ের গল্প বলা কাজটা চলছিল। তার মানে দুইটা কাজ অ্যাট দ্য সেম টাইম। টু ওয়ার্ডস হ্যাভ বিন কন্টিনিউইং বা ওয়াজ কন্টিনিউইং, দুইটা কাজ চলমান ছিল। তো এই চলমান থাকা অবস্থায় হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা ভার্বের সাথে আইনজি যোগ হবে, তবে অবশ্যই আগে একটা ওয়াজ অথবা ওয়ার হেল্পিং ভার্ব অথবা অপারেটর হিসেবে ব্যবহৃত হবে। তো এই হচ্ছে, আবার এটাকে আমরা উল্টে এভাবে লিখতে পারতাম কিভাবে, হোয়াইল উই আর ওয়াচিং টিভি অথবা হোয়াইল উই আর প্লেইং ক্রিকেট মাই ফাদার ওয়াজ রিভিউকিং আস, বাবা আমাদেরকে গালমন্দ করছিলেন, তাই না, বকা দিচ্ছিলেন। তো এরকম হতে পারে, স্কল্ডিং আস, আমাদেরকে গালি দিচ্ছিলেন, বকা দিচ্ছিলেন, আমরা খেলা করছিলাম যখন, তাহলে এটা হতে পারতো। আর আমি যে কথাটা তোমাদের বললাম যে যদি এই জায়গা এই সাবজেক্টটা না থাকতো তাহলে কিন্তু সরাসরি শুধু আইএনজি যোগ হতো। হোয়াইল ওয়াচিং টিভি, হোয়াইল ওয়াচিং টিভি মাই মাদার ওয়াজ টেলিং স্টোরি, মানে মা টিভি দেখতে দেখতে আমাদেরকে গল্পটা বলেছিলেন। হতে পারে এমন যে হোয়াইল ওয়াকিং ইন দ্য বুশ, ঝোপঝাড়ে হাঁটার সময় I saw a snake or a python or a cobra, এরকম একটা সাপ দেখলাম। তো এটা হতে পারে কিন্তু। তাহলে এই হচ্ছে আমাদের মূলত যে বিষয়টা এখানে রয়েছে। তাহলে আমি বলছি যে এই সেন্টেন্সটা যে দুইটা ক্লজ রয়েছে, এই ক্লজ দুইটা কি হতে পারে, আগেও হতে পারে আবার পরেও আসতে পারে। তাহলে বুঝতেই পারছো যে এখানে এটা কিভাবে ব্যবহৃত হবে। তাহলে আমি আবার তোমাদেরকে এটা এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স তিনটাকে একেবারে ডিটেইলি যদি বলি আবার ফাইনালি, যে একটা কাজ যদি অতীতে শুরু হয়ে অতীতেরই কোনো একটা সময় পর্যন্ত চলছিল বোঝায় এবং সেখানে যদি কাজটা সম্পন্ন হওয়া না বোঝায় তাহলে কখন শেষ হয়েছিল সে সময় নির্দিষ্ট না থাকে, পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইলের ক্ষেত্রেও যদি একটা কাজ আগে শেষ হয়ে যায় এবং তার তখনও আর একটা কাজ চলতে থাকে, সেক্ষেত্রে যে কাজটা চলমান থাকছিল অতীতে কোনো সময় পর্যন্ত তাহলে সেইটাও হবে পাস্ট কন্টিনিউয়াস। আবার হোয়াইলের ক্ষেত্রে আমরা বলেছি হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পরে আমরা এই যে এখানে যেমন লিখেছিলাম কি, হোয়াইল সাবজেক্ট হচ্ছে উই, ওয়ার, এই যে সাবজেক্টে যদি সাবজেক্ট থাকে তবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ব্যবহার। আমি এবারে দেখাবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো সেক্ষেত্রে তোমাদের বলে রাখি যে যদি সময় হয় আমি তোমাদেরকে ওই যে ভার্বগুলো কন্টিনিউয়াস হয় না অথবা যে অ্যাডভার্ব অফ টাইম যেগুলো থাকলে পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেগুলো একটু লিখে দেখানোর চেষ্টা করব। এবার আমি এখানে লিখে দিই পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস, তাহলে আমি মাঝের যে পার্টিশনটা এখান থেকে তুলে দিলাম। এখন এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা কি, আমি যদি একটা সেন্টেন্স লিখি, আর একটু আগে বলি যে এরকম যদি হয় যে একটা কাজ ধরো আরও আগেও শুরু হতে পারে, এখনকার সময় থেকে আরও আগে শুরু হতে পারে এবং বর্তমানে চলছে, ভবিষ্যতে চলতে থাকবে, কিন্তু কখন শেষ হবে এরকম বোঝাবে না, তাহলে সেটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো যেমন হতে পারে, যেমন ধরো আমি যদি লিখি I will be teaching you, অথবা হতে পারে I will be helping you, অথবা হতে পারে আমি এখানে পাস্টের টেন্সটা তুলেই দিলাম, যেহেতু আমরা করাচ্ছি এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেই জন্য আমি একটাই রাখলাম, I will be teaching you, আমি তোমাদের পড়াতে থাকবো। কতক্ষণ তা বলিনি, পড়াতে থাকবো ভবিষ্যৎ, তার মানে কি আমি এখনো পড়াচ্ছি, পরেও পড়াতে থাকবো, কিন্তু কোন সময় পর্যন্ত পড়াতে থাকবো
এমনটা কিন্তু এখানে ইন্ডিকেট করিনি। যদি এরকম ইন্ডিকেট না করা হয় তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি দিতে হবে নাম্বারের, পার্সনের নাম্বার অনুযায়ী, এটা সূত্রের। আর এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, যেটাকে আমরা সাধারণত V4 বলে থাকি। এরপর এক্সটেনশন যদি থাকে সেটা বসে যাবে। এটা হচ্ছে তোমার ফিউচার ইনডেফিনাইট টেন্স, সরি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি যদি এরকম আরও তোমাদের বলতে পারি যে, যেমন ধরো এই কথাটা আমি বললাম আই উইল বি টিচিং ইউ, এই জায়গায় একটু সংযোগ করে দিলাম কি, অল ডে লং। এই দেখো অল ডে লং, সারাদিন ধরে। অল দ্য ইভিনিং, অল দ্য ইভিনিং, আমি এখানে অল দি লং না দিয়ে যদি বলতাম অল দ্য ইভিনিং, অল দ্য আফটারনুন, অল দ্য আফটারনুন, সারা বিকেল ধরে আমি তোমাদেরকে পড়াতে থাকবো। তার মানে বুঝতেই পারছো যে এটা আমি পড়াতেই থাকবো সেই বিকেল পর্যন্ত। তা এইটা যদি দিই তাহলে আমরা বুঝতে পারছি সারাদিন ধরে, সারা বিকেল ধরে, সারা দুপুর ধরে। হ্যাঁ, তাহলে এরকম যদি উল্লেখ থাকে অল ডে লং, অল দ্য আফটারনুন, অল দ্য টাইম, অল দ্য টাইম, অল দ্য ইয়ার। হ্যাঁ, যেমন যদি হতে পারে দে উইল বি ডিগিং দ্য ক্যানাল অল দ্য ইয়ার, তারা সারা বছর ধরে এই খাল খনন করতেই থাকবে, করতেই থাকবে। যদি এমনটা বোঝায় তাহলেও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আবার যদি এরকম থাকে যে একটা কাজ, যে তোমার মা রান্না করতেই থাকবে, এখন তুমি রান্না করছো, এই কথাটা কি হবে, মা রান্না করতেই থাকবেন। তাহলে আমি এই জায়গায় শুধু কি দেবো, মাই মাদার, শুধু সাবজেক্টটা চেঞ্জ হবে, মাই মাদার উইল বি কুকিং রাইস। এখন আমি এই জায়গায় কিন্তু বলছি কি যে মা রান্না করতে থাকবেন, অনির্দিষ্ট। তোমার মা রান্না করছেন, এখন কি কেউ এসে তোমার বন্ধু বলছে কি আন্টি কি রান্না করেই যাচ্ছে, আর বলিস নে, বাড়ির সবার যে কাজকর্ম, লোকজন এত, মেহমানের এত আয়োজন, যে সারাদিন ধরে মা রান্না করতেই থাকবেন, করতেই থাকবেন, মানে অবসর নেই, ফুরসত নেই, একটু অবসর নেই, মানে এই কথাটা তুমি বোঝাতে চাইছো। তাহলে এরকম যদি হয় তাহলে বুঝতে পারছো যে সেক্ষেত্রেও এটা হবে। তাহলে আমি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমার মনে হয় বুঝতে পারছো যে যদি কোনো কাজ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝায়, কিন্তু সেখানে নির্দিষ্ট কোনো সময় থাকবে না যে কোন সময় পর্যন্ত চলতে থাকবে, তাহলে সেক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মূলত এইভাবেই, এর বাইরে আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের তেমন কোনো নিয়ম নেই। তো এই আর কি। আর আমি তোমাদেরকে আবারও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেই শর্টকাট ওয়ার্ডসগুলো যদি একটু বলি, তাহলে আমি এখানে লিখে দিয়েছিলাম, সরি ফিউচার না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে শর্টকাট ওয়েজ যেগুলো ছিল, আমি যদি সেইগুলো তোমাদেরকে বলি বা ওই ভার্বগুলো লিখে দিয়ে একটু শেষ করব তোমাদের ক্লাসটা। যে ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, অর্থাৎ আমরা এই জায়গায় যদি একটু লিখি, যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স আকারে ব্যবহৃত হয় না, তোমরা এই ভার্বগুলো যে কোনো কন্টিনিউয়াস, এটা কিন্তু শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস তা না, যে কোনো কন্টিনিউয়াস, তো সেই ভার্বগুলো কি হতে পারে, যেমন ধরো আমি যদি এ দিয়ে দিই, তোমরা এগুলো লিখে নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ। এ দিয়ে যদি বলি তাহলে হতে পারে এগ্রি। আর কি হতে পারে, যেমন অ্যাপিয়ার। এবারে যদি আমি এর দিয়ে বাদ দিয়ে এরপরে বি অক্ষর দিয়ে যদি বলি তাহলে কি হবে, বিলিভ, বিলং। এরপর সি দিয়ে হতে পারে কনসিডার। এরপর ডি দিয়ে হতে পারে
ডিজায়ার, তাই না? ডিজায়ার ইতে হবে না, এফে হতে পারে ফরগেট, এছাড়া আরো হতে পারে যেমন ফিল, অনুভব করা। এবার জিতে হবে না, এইচে হবে। এইচ দিয়ে কি অক্ষর হতে, কি শব্দ হতে পারে, কি ভার্বগুলো? এইচে হতে পারে হিয়ার, হেট, হেট, আবার হতে পারে হ্যাভ। এটা ক্যাপিটাল করে দিই, এরকম। আচ্ছা এইচ গেল, এইচ এর পরে কি আছে? আই, আইতে হতে পারে আই, আইতে হতে পারে ইমাজিন। আই এর পরে কি আছে? জে, তাহলে জেতে হবে না, কে তে হবে। কে তে কি হবে? নো ভার্ব, কে, কে দিয়ে হবে নো। কে এর পরে কি আছে খেয়াল করো, কে এল, এলে হবে। এলে কি হবে? লাভ হবে, লাইক হবে। তাহলে আই জে কে, কে এল, এম, এম দিয়ে হবে মাইন্ড এবং মিন। এম এ হবে কি? মাইন্ড এবং মিন। এম এর পরে কি আছে? এন, এনে হবে না, তুমি এখানে এনে দিতে পারি আমি, নোটিশ হবে। দেখো নোটিশ, নোটিশ। আর কি হতে পারে? নিড হতে পারে, প্রয়োজন। তাহলে এল এম এন, এরপরে ও, ওতে হতে পারে অন, ও ডব্লিউ এন, অনে। ওর পরে কি আছে? পি, পিতে হতে পারে অধিকারে থাকা, ইংরেজি জানো তোমরা অবশ্যই, পোজেস। আচ্ছা পি এর পরে কিউ, কিউতে হবে না, আর হবে, আরে কি হবে? রিকগনাইজ, সরি রিকগনাইজ। তো রিকগনাইজের এই জায়গা, সরি জেড হবে এটা, রিকগনাইজ। আবার এখানে রিমেম্বার হতে পারে। এটা আর গেল। এবারে ধরো এস, এস দিয়ে বেশ কয়েকটা শব্দ হবে। কি কি? যেমন ধরো এসে স্মেল হবে, এসে তোমার সাউন্ড হবে, সাউন্ড শব্দ করা, এটা হতে পারে সাপোজ, সাপোজ। তোমরা এই লেটারে দেখো সাপোজ অথবা ইমাজিন এভাবে লেখা হয়, তার মানে ধরো বা মনে করো, এরকম হয়। সি হতে পারে, ওই যে সি এ বার্ড আমি যেটা উদাহরণ আগে দিলাম। এরপর সিম হতে পারে মনে করা, তাই না? তাহলে এস দিয়ে হতে পারে, আবার টি দিয়েও হতে পারে। আমি এখানে আর একটা রো করি, দেখো যদি টি দিয়ে বলি তাহলে কি হবে? টেক, সরি টেক, টেক কিন্তু হবে, টেক কিন্তু হবে, টেক, থিঙ্ক। আর কি হতে পারে? ট্রাস্ট, বিশ্বাস করা যেটা। আচ্ছা টি এর পরে কি আছে? ইউ আছে, আন্ডারস্ট্যান্ড। ইউতে কি হতে পারে? আন্ডারস্ট্যান্ড। ইউ এর পরে ভি, ডব্লিউ, ডব্লিউতে হবে ডব্লিউ, উইশ হবে, উইশ, উইশ মানে ইচ্ছা করা। আবার আরেকটা বার জয়লাভ করার ইংরেজি কি? উইন, এটা হতে পারে। তাহলে আমরা এই যে ভার্বগুলো এখানে লিখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল রাখো যে আমি লিখেছি যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স আকারে ব্যবহৃত হয় না, তাই সেই ভার্বগুলো এখানে কি কি? এতে এগ্রি, অ্যাপিয়ার, বিলিভ, বিলং, কনসিডার, ডিজায়ার, ফরগেট, ফিল, হিয়ার, হেট, হ্যাভ, ইম্যাজিন, নো, লাভ, লাইক, মাইন্ড, মিন, নোটিস, নিড, ওন, পোজেস, রিকগনাইজ, রিমেম্বার এবং স্মেল, সাউন্ড, সাপোজ, সি, সিম। টিতে টেক, থিঙ্ক, ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ, and last one is win. These are the words which cannot be used as continuous tense for at the time of making any sentence or forming any sentence, any continuous sentence, continuous tense. তুমি এইগুলো ব্যবহার করতে পারবে না। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আমাদের এপিসোড 2 যেটা সিকোয়েন্সিয়াল
প্র্যাকটিস অন টেন্স আমরা শিখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমি আগামী 3rd এপিসোডে চলে আসবো তোমাদের সাথে সকল পারফেক্ট টেন্স নিয়ে। আমি আশা করি যে তোমরা সবাই আমার সাথে থাকবে, সাথে আছো। টিল দেন, আল্লাহ হাফেজ।